এই ভিডিওতে WBHA টেস্ট পেপারের এটা হচ্ছে 4th পার্ট। 5th পার্ট অলরেডি আগে পোস্ট করা হয়েছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আর এই পার্টে সেকেন্ড মডেল পেপারের 2 মার্কসের কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া হয়েছে, আর বড় কোয়েশ্চেনগুলো খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়া হবে। আর আমাদের জয়েন বাটন তোমরা দেখতে পাচ্ছ, ওখানে চাইলে তোমরা মাসে সামান্য পরিমাণ অর্থ অর্থাৎ 29 রুপিস কন্ট্রিবিউট করে আমাদের মেম্বার হতে পারো। তাতে কি হবে, তাতে তোমরা যে সমস্ত কোয়েশ্চেনগুলো বলবে, যে কোনো জায়গার যে সমস্ত কোয়েশ্চেন, সেগুলো আগে সলভ করে দেওয়া হবে। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে এটা জানতে চেয়েছে। তাহলে এখানে যেহেতু সময়ের উল্লেখ নেই, সুতরাং এটা সরল অংশীদারি কারবার। আর আমাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত একই হবে। তো আমরা প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত থেকে সবার ফার্স্টে মূলধনের অনুপাতটা বের করে নিই, তারপর সেই আনুপাতিক ভাগাহার হিসেবে আমরা খুব সহজে বের করে নেব যে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। তো সবার ফার্স্টে জয়ন্ত, অজিত ও কুণালের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত এখানে জয়ন্ত 800 টাকা, অজিত 1000 টাকা আর কুণাল 1200 টাকা দেয়। তো সেই হিসেবে বের করে নেওয়া যাক। আমাদের অনুপাতটা বেরোচ্ছে 8:10:12, আবার 2 দিয়ে ডিভাইডেড যাচ্ছে তিনটে টার্মকে, তো 4:5:6। তাহলে এই হচ্ছে জয়ন্ত, অজিত, কুণালের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত, যেটা তাদের মূলধনের অনুপাতও হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব অজিতের মূলধনের আনুপাতিক ভাগহার অজিতের মূলধনের অনুপাতটা এখানে হচ্ছে, আমাদের এখানে জয়ন্তের মূলধনের আনুপাতিক ভাগহার প্রয়োজন, কারণ জয়ন্তরটাই জানতে চেয়েছে। তাহলে ফার্স্টে জয়ন্তই করব, জয়ন্ত ফার্স্টে এমনিও আছে। জয়ন্তের অনুপাতটা হচ্ছে 4, আর নিচে আনুপাতিক সমষ্টি অর্থাৎ 4 + 5 + 6। আর এখানে ছোট্ট করে উল্লেখ করে দিবে, যেহেতু সরল অংশীদারি কারবারে মূলধন ও লাভ্যাংশের অনুপাত সমান হয়। অনুপাত সমান, কারণ 2 মার্কসের কোয়েশ্চেন, কোনো জায়গায় যেন মার্কস কাটার চান্স না থাকে। তাহলে আমরা এখানে পাচ্ছি জয়ন্তের মূলধনের আনুপাতিক ভাগহার, জয়ন্তের অনুপাতটা ডিভাইডেড বাই আনুপাতিক সমষ্টি, যেটা হচ্ছে 5, 6, 11, 4, 15, তাহলে 4/15। এবার মোট মূলধনের পরিমাণ তো বলে দিয়েছে 15,000 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব জয়ন্তের মূলধনের পরিমাণ 15,000 গুণ 4/15 টাকা। তো 15 দিয়ে 15,000কে ক্যান্সেল করলে 1,000, আর আমাদের অ্যান্সার বেরোচ্ছে 4,000 টাকা। তাহলে এই হলো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার, যে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে। জয়ন্ত 4,000 টাকা ব্যবসায় নিয়োজিত করে। সেকেন্ড কোয়েশ্চেন, প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হয় p, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? তাহলে আমরা ফার্স্টে ধরি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। ধরি
n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। এখন আমরা সমহারে বৃদ্ধির ফর্মুলাতে শিখেছি যে বৃদ্ধির পরিমাণটা বের করার নিয়ম হচ্ছে পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, যেখানে আর হচ্ছে বৃদ্ধির হার আর পি হচ্ছে প্রাথমিক পরিমাণটা। তো এই ক্ষেত্রে আমাদের প্রাথমিক পরিমাণ হচ্ছে এক্স, তাহলে আমরা লিখব r% হারে বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা হবে সূত্র অনুসারে প্রাথমিক পি এর জায়গায় আমাদের এই ক্ষেত্রে এক্স আছে, তো এক্স বসবে, আর ব্র্যাকেটে 1 প্লাস বৃদ্ধির হার এই ক্ষেত্রেও আর, তো আর ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার n, কারণ এই ক্ষেত্রেও আমাদের সময় হচ্ছে n এতজন। তাহলে আমাদের হিসেবে n বছর পর জনসংখ্যাটা এত হওয়া উচিত, প্রশ্নের হিসেবে সেটা হচ্ছে পি। তাহলে আমরা এই দুটোকে কম্পেয়ার করব। তাহলে অতএব প্রশ্নানুসারে x ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু হচ্ছে, এখানে বলা হয়েছে সে পরিমাণটা p, তাহলে p। তাহলে আমরা যদি x এর মান বের করতে যাই তাহলে এই কমপ্লিট টার্মটা আমাদের ডান পক্ষে আসবে, আর x এর সাথে এই টার্মটা গুণ হয়ে আছে, তো ডান পক্ষে এলে অবশ্যই ওটা বাই আকারে আসবে, অর্থাৎ ভাগ আকারে। তো রাশিটা এমনটা দেখাচ্ছে। আর সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি, আমরা জানি যে কোনো কিছু বাই আকারে থাকলে সেটা উপরে এলে পাওয়ারটা মাইনাস হয়, তবে তাই করব আমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস n। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার, অর্থাৎ n বছর পূর্বে জনসংখ্যা ছিল এতজন। নেক্সট হচ্ছে থার্ড নাম্বার কোয়েশ্চেন, খুব সিম্পল কোয়েশ্চেন। বলেছে এই একটা কিছু রাশির সমানতা দেখিয়ে দিয়েছে আর বলেছে পি এর মান কত। তাহলে শর্ট ফার্স্টে যেটা দিয়ে দিয়েছে ওইটা আপনার একটা ভ্যালু আমরা ধরে নেব। সাপোজ কে ধরা যেতে পারে এক্ষেত্রে a বাই 2 আছে, b বাই ইকুয়ালস টু b বাই 3 ইকুয়ালস টু c বাই 4, আর তার সাথে সমান দিয়ে একটা টার্ম দেওয়া আছে 2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইডেড বাই p, এমনটা। তাহলে আমরা কি করব এক্ষেত্রে, আমরা এই গোটা টার্মটা ইকুয়ালস টু কে ধরে নেব। তাহলে ফার্স্টেই ইকুয়ালস টু কে যদি ধরে নিই, এর প্রত্যেকটা টার্মের সাথে কে এর মানটা আলাদাভাবে যদি আমরা লিখি তাহলে কি দাঁড়াচ্ছে এই যে a বাই 2 ইকুয়ালস টু কে, b বাই 3 ইকুয়ালস টু কে, c বাই 4 ইকুয়ালস টু কে, এবং এই বড় টার্মটা অর্থাৎ 2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইডেড বাই p ইকুয়ালস টু কে, এমনটা। তাহলে আমরা সবার ফার্স্ট এখান থেকে এ বি সি এর মানটা বের করে নিই, তারপর সেই মানটা এখানে বসালে ইজিলি পেয়ে যাব আমরা পি এর মানটাও। তাহলে এখানে এ ইকুয়ালস টু আমার বেরোচ্ছে 2k, বি ইকুয়ালস টু 3k এবং সি ইকুয়ালস টু 4k, এবং এ বি সি এর এই মানগুলো এবার আমি এখানে বসিয়ে নেব। তাহলে খুব সহজে পি এর মানটা পাওয়া যাবে। তাহলে এ যেহেতু 2k, তাহলে 2a হচ্ছে 2 ইন্টু 2k, বি হচ্ছে 3k, তাহলে 3b 3 ইন্টু 3k, আর সি হচ্ছে 4, তাহলে 4c হচ্ছে 4 ইন্টু 4k ডিভাইডেড বাই পি ইকুয়ালস টু কে। তাহলে উপরে এখানে আমাদের কি বেরোচ্ছে, 2 ইন্টু 2 হচ্ছে 4, 4k মাইনাস 3 ইন্টু 3 9k প্লাস 4 ইন্টু 4 16k ইকুয়ালস টু পি কে করা যেতে পারে, কারণ পিটা এদিকে ডিভাইডেড ছিল, এদিকে আনলে মাল্টিপ্লাই হচ্ছে। তাহলে উপরে আমরা কি থাকছে 16 আর 4 প্লাসে 20k আর মাইনাসে 9k, তবে ক্যালকুলেশন করলে পাচ্ছি 11k ইকুয়ালস টু pk। বোথ সাইড থেকে p কাটা গেলে p ইকুয়ালস টু পড়ে থাকছে 11। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার, অর্থাৎ p এর মান জানতে চেয়েছিল, p এর মান আমরা বের করে ফেললাম, p হচ্ছে 11। 4 নম্বর বলছে x স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়ালস টু 0 এবং x স্কোয়ার প্লাস bx প্লাস p ইকুয়ালস টু 0 সমীকরণ দুটোর একটি বীজ 2 হলে p এর মান নির্ণয় করো।
তাহলে সবার ফার্স্ট আমরা সমীকরণ দুটো টুকে কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস 12 ইকুয়ালস টু 0, আর আরেকটা সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস কিউ ইকুয়ালস টু 0, সরি p ইকুয়ালস টু 0, এমনটা। এবার এই সমীকরণের ওরা বলেছে একটা বীজ হচ্ছে 2, তবে p এর ভ্যালু কত। তাহলে ফার্স্ট আমরা দেখছি উভয় সমীকরণের কি বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের যোগফল কি হয়, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তার আগে একটা মাইনাস চিহ্ন বসে। তাহলে এই ক্ষেত্রে আমরা উভয় ক্ষেত্রেই দেখছি যে এই বীজদ্বয়ের যোগফলটা হচ্ছে মাইনাস বি। তাহলে আমরা ফার্স্টে এটা উল্লেখ করব যে উভয় সমীকরণের বীজদ্বয়ের যোগফল মাইনাস বি। তাহলে উভয় সমীকরণের বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি। উভয় সমীকরণের একটি বীজ 2, তাহলে নিশ্চয়ই অপর বীজটাও সমান হবে, কারণ অবভিয়াস ব্যাপার a প্লাস বি যদি বোথ সাইডে 5 হয় সাপোজ, এবং একটা এখানে a2 এখানেও a2 হয়, তবে b উভয় ক্ষেত্রেই 3 হবে, তাই নাকি? তাহলে যেহেতু বীজদ্বয়ের যোগফলও সমান এবং একটা বীজও সমান, তাহলে অপর বীজটাও সমানই হবে। তাহলে আমরা এটা লিখতে পারি, অতএব উভয় সমীকরণের বীজ দুটি সমান। অতএব উভয় সমীকরণের দুটো বীজ যদি সমান হয় তবে তাদের গুণফলও সমান হবে, বীজদ্বয়ের গুণফল সমান। তাহলে এবার এই সমীকরণে বীজদ্বয়ের গুণফল কি? বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে আমাদের ধ্রুবক রাশি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এই ক্ষেত্রে 12/1 এবং এই ক্ষেত্রে p/1। তাহলে আমি এখানে লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে এই ক্ষেত্রে যেটা বীজদ্বয়ের যোগফল অর্থাৎ p/1 বা p সমান সমান এই ক্ষেত্রে বীজদ্বয়ের যোগফল অর্থাৎ বীজদ্বয়ের গুণফল হচ্ছে 12। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না। তাহলে এই ক্ষেত্রে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম p ইকুয়ালস টু 12। একটু অন্যভাবে করলাম, কেউ হয়তো এভাবে করনি আগে, আর বিষয়টা বুঝতে পারলে এটা সবচেয়ে সিম্পল হচ্ছে, তাই না? নেক্সট হচ্ছে 5 নম্বর, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি সমান জ্যা, এ ও বি 60 ডিগ্রি, সিডি 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ফার্স্ট আমরা ছবিটা এঁকে নিই। দুটো সমান দৈর্ঘ্যের জ্যা ও কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে বলা হয়েছে। ছবিটা কেমন হচ্ছে? ছবিটা হবে এমনটা। আমি দেখলাম কমেন্টে আগের কোয়েশ্চেনে কে একজন বলেছিল স্যার পেন দিয়ে কি ছবি আঁকা যাবে? তো 2 মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পেন দিয়ে ছবি অবশ্যই আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। একমাত্র খেয়াল রাখবে উপপাদ্য সম্পাদ্যর ছবিগুলো পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবে। তো এই ক্ষেত্রে ও কেন্দ্র বৃত্ত এটা, এর দুটো সমান দৈর্ঘ্যের জ্যা হচ্ছে এবি আর সিডি। তো আমি ধরে নিচ্ছি এবি আর সিডি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এ ও বি 60 ডিগ্রি, তাহলে এ ও বি হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা জানি যেটা হচ্ছে 60 ডিগ্রি। আর বলেছে যে সিডি হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে সিডির দৈর্ঘ্য জানি 6 সেন্টিমিটার। এর প্রশ্নে আমাদের জানতে চেয়েছে যে, ছবিটা একটু টেরা হলো, যাই হোক, প্রশ্নে আমাদের জানতে চেয়েছে যে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। শর্ট ফার্স্ট আমরা কীভাবে করবো একটু আলোচনা করে নিই, তারপর অ্যান্সারটা লেখা যাবে। এ বি আর সিডি সমান, দুটো সমান দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এটা আমরা জানি। তাহলে যদি এ ও বি 60 হয় তাহলে নিশ্চয়ই সিওডিও 60 হবে। এটা যদি কারো জানতে অসুবিধা থাকে যে কেন স্যার দুটো সমান দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তাহলে এই দুটো ত্রিভুজকে দেখো, এদের এ বি আর সিডি দুটো সমান, আর এই বাহুটা সমান, এই বাহুটা সমান, কারণ উভয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ দুটো এস 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 শর্ত মতে সর্বসম হয়ে গেল, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হয়, তো সেই ধরুন এই দুটো 60 ডিগ্রি হবে। যাই হোক, তাহলে আমরা ফার্স্ট জানি হচ্ছে সিওডি কোণটা 60 ডিগ্রি, আর আমাদের বের করতে হবে যে এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। একটা জিনিস আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটোও সমান হয়। তাহলে এই ক্ষেত্রে নির্দ্বিধায় আমরা বলতে পারি ওডি আর সিও এই দুটো সমান, কারণ এরা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এদের অপোজিট কোণ অর্থাৎ ওডির অপোজিট কোণ এটা,
আর সিওর অপোজিট কোণ এটা, তাহলে এই দুটো কোণও পরস্পর সমান। একটা ত্রিভুজের একটা কোণ অলরেডি 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত? 180 মাইনাস 60 অর্থাৎ 120 ডিগ্রি। এবার এই দুটো কোণ যদি নিজেরা পরস্পর সমান হয় তাহলে এরা প্রত্যেকে কত করে? 60 60 করে। তাহলে দাঁড়ালো এই যে ত্রিভুজ সিওডির তিনটি কোণের মানই 60 ডিগ্রি, আর কোনো ত্রিভুজের তিনটে কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হয়। আর সমবাহু ত্রিভুজ হওয়ার সুবাদে ওডি বাহুটা সিডি বাহুর সমান হবে, অর্থাৎ ওডি বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি, যেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তবে চলো শুরু করা যাক। কোণ সিওডি ইকুয়ালস টু কোণ এওবি। ব্র্যাকেটে কারণ কি লিখব? সমান দৈর্ঘ্যের যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে সিওডি ইকুয়ালস টু হচ্ছে 60 ডিগ্রি, এমনটা। তাহলে আগে আলোচনা করা যাক। কীভাবে আলোচনা করব তোমরা তো সব জেনে বসেই আছো, কারণ আমরা আলোচনা করলাম একটু আগে। তো ফটাফট লেখা যায়। ত্রিভুজ সিওডি এর সিও ইকুয়ালস টু ওডি, মানে একই বৃত্তের ব্যাসার্ধ এখানে লিখতে পারো, একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এদের অপোজিট কোণ অর্থাৎ ওডিসি ইকুয়ালস টু ওসিডি। আবার ত্রিভুজ সিওডি এর ওডিসি প্লাস ওসিডি ইকুয়ালস টু 180 মাইনাস কোণ সিওডি। কারণ ত্রিভুজে দুটো কোণের সমষ্টি 180 থেকে তৃতীয় কোণের বিয়োগফল হয়। তাহলে এখানে ওডিসি ওসিডি এরা দুজন পরস্পর সমান, তাহলে এখানে আমি ওডিসিকে সিওডির জায়গায় আরেকটা ওডিসি ভাবতে পারি। তাহলে এটা হয়ে যেতে পারে 2 ওডিসি সমান সমান 180 মাইনাস 60 ডিগ্রি। তাহলে 2 ওডিসির ভ্যালু বেরোচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ ওডিসি হচ্ছে আমার 120/2 60 ডিগ্রি। তাহলে কোন ওডিসির ভ্যালু আমি পেয়ে গেলাম 60 ডিগ্রি, অতএব কোন ওসিডির ভ্যালুও 60 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের ভ্যালুই বেরোচ্ছে 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ সিওডি সমবাহু ত্রিভুজ। অতএব ওডি ইকুয়ালস টু সিডি, বা ওসি ইকুয়ালস টু সিডিও করতে পারো। তাহলে ওডি বেরিয়ে গেল সিডি দৈর্ঘ্যের সমান, অর্থাৎ 6 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি বৃত্তটির ব্যাসার্ধ যেহেতু ওডি, অতএব বৃত্তটির ব্যাসার্ধ 6 সেমি। হয়ে গেল। তাহলে ফার্স্ট থেকে অঙ্কটা ছিল এই। নেক্সট হচ্ছে 6 নম্বর। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি, বিএসি 25 ডিগ্রি হলে ডিএসির মান কত? তো সবার ফার্স্টে আমরা ছবিটা এঁকে নেব। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এই হচ্ছে আমার বৃত্ত। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার মধ্যে এবি ব্যাস, তাহলে এবি হচ্ছে ধরে নিই এটা ব্যাস, আর এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তো সিডি হচ্ছে এমনটা। কারণ প্রশ্নে বলা হয়েছে যে এবি আর সিডি হচ্ছে, বা এবি আর ডিসি হচ্ছে পরস্পর সমান্তরাল। এবার এখানে বলা হয়েছে বিএসি কোণটার ভ্যালু হচ্ছে 25 ডিগ্রি। বিএসি অর্থাৎ এই কোণটার ভ্যালু হচ্ছে 25 ডিগ্রি।
আর বলা হয়েছে যে ডিএসি কোণটার ভ্যালু কত, অর্থাৎ এই কোণটার ভ্যালু প্রশ্নে জানতে চেয়েছে। আর আমাদের জানা আছে যে এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল। তাহলে আমরা কিভাবে অঙ্কটা সলভ করব? এমন কিছু কঠিন ব্যাপার না। সবার ফার্স্টে আমরা যেহেতু বৃত্তের ব্যাস এবি কে পাচ্ছি, সেই ধরুন আমরা পেয়ে যাব এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ হওয়া সুবাদে। এই কোণটা 90 ডিগ্রি হলে আবার যেহেতু এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, তাহলে একান্তর কোণ স্বরূপ আমরা পেয়ে যাচ্ছি এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে এটা পাচ্ছি 25 ডিগ্রি। তাহলে এই সম্পূর্ণ কোণটা অর্থাৎ বিএডি কোণটা হচ্ছে 90 + 25 অর্থাৎ 115 ডিগ্রি। এবং এই কোণটা আর এই কোণটা বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার দরুন এদের অপোজিট কোণের সমষ্টি 180 ডিগ্রি, অর্থাৎ এরা পরস্পর সম্পূরক। তাহলে এটা যদি 115 হয়, এই গোটা কোণটা হচ্ছে 180 - 115 অর্থাৎ 65 ডিগ্রি। তার মধ্যে এটা 25 অর্থাৎ এটা বেরোবে আমাদের 40 ডিগ্রি। তবে চলো অঙ্কটা সলভ করা যাক। সবার ফার্স্টে আমরা লিখব ত্রিভুজ এবিসি এর কোণ ACB = 90 ডিগ্রি। ত্রিভুজ এখানে উল্লেখ না করলেও চলতো, এখানে লিখে দেবে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। তারপর লিখবে অতএব কোণ ACD = কোণ BAC, কারণ AB সমান্তরাল DC এবং AC ছেদক সাপেক্ষে একান্তর। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব কোণ ACD = 25 ডিগ্রি, কারণ BAC এর ভ্যালু তো 25 কোশ্চেনেই বলে দিয়েছে। তাহলে এবার আমরা পাচ্ছি অতএব কোণ BCD = 90 + 25 অর্থাৎ 115, এমনটা। এবার লিখতে পারি অতএব কোণ BAD = 180 মাইনাস কোণ BCD। এখানে লিখতে পারো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, তাহলে এখানে আমি পাচ্ছি BAD কোণটাকে যদি দুটো ভাগে ভাঙি, এই BAD কোণটাকে একটা পাবো BAC আর একটা পাবো DAC। তেমনই লিখবো, একটা হচ্ছে BAC আর একটা কোয়েশ্চেনের ভাষায় যদি লিখি তবে DAC। এই দুটো কোণ, তার মধ্যে তার ভ্যালু হচ্ছে 180 - BCD অর্থাৎ 115। এবার BAC কোণটার ভ্যালু এর মধ্যে তো আমরা অলরেডি জানি 25 ডিগ্রি, তো এটা 25 ডিগ্রি প্লাস DAC = 180 থেকে 115 মাইনাস করলে হয় 65 ডিগ্রি। তাহলে খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি কোণ DAC = 25টা এই পক্ষে প্লাস আছে, এদিকে এলে মাইনাস হবে 65 - 25 ডিগ্রি, অর্থাৎ কোণ DAC = হচ্ছে 40 ডিগ্রি। তাহলে কোণ DAC এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই ছিল আমাদের এই কোয়েশ্চেনটার সলিউশন। সরি, কোয়েশ্চেন নাম্বারই দেওয়া হয়নি, 6 নাম্বার কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে 7 নম্বর, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ OA ও OB এর মধ্যবর্তী কোণ হচ্ছে 130 ডিগ্রি। A এবং B বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় T বিন্দুতে ছেদ করে। ATB ও ATO এর মান নির্ণয় করো। তাহলে সবার ফার্স্ট আমি ছবিটা এঁকে নিই। ও কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্ত হচ্ছে, ধরে নিচ্ছি এটা, আর এখানে বলেছে দুটো ব্যাসার্ধ হচ্ছে OA আর OB। তো ধরা যাক এটা হচ্ছে OA, এটা হবে OB। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাহলে এটা OA, এটা OB। এদের মধ্যবর্তী কোণ বলা হয়েছে 130 ডিগ্রি, তাহলে এই কোণটা 130 ডিগ্রি। এর বলা হয়েছে যে A ও B বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করা হয়, তারা পরস্পরকে T বিন্দুতে ছেদ করে। তাহলে আমি ধরছি A বিন্দুতে আমি স্পর্শক আঁকলাম যেটা এমনটা হলো, আর B বিন্দুতে স্পর্শক আঁকলাম যেটা হচ্ছে এমনটা হলো, যারা পরস্পরকে T বিন্দুতে ছেদ করলো। এর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে
কোন এটিবির ভ্যালু কত আর কোন এটিওর ভ্যালু কত। এটিবি ভ্যালু হচ্ছে এটা, তো এটা তো আমি ইজিলি পেয়ে যাব, কারণ আমরা কি জানি, আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জায়গায় সমদ্বিখণ্ড, আমরা জানি কোনো স্পর্শক এর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে এটা হচ্ছে এ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং এই কোণটা 90 ডিগ্রি। আর এটা হচ্ছে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ 90 ডিগ্রি, এই কোণটা 130 ডিগ্রি। একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, তার মধ্যে তিনটে কোণ আমরা জানি, তো চতুর্থ কোণটা ইজিলি পাওয়া যাবে। তাহলে এটা আগে বের করে নিই, তারপর পরের কোশ্চেনে আসি। শর্ট ফার্স্টে আমরা লিখব কোণ OAT ইকুয়ালস টু কোণ OBT সমান সমান 90 ডিগ্রি, কারণ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়। তাহলে AOBT চতুর্ভুজের কোণ ATB ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস অন্য তিনটে কোণ, অর্থাৎ AOB যেটা হচ্ছে 130 ডিগ্রি আর অপর দুটো হচ্ছে 90 করে, তো 90 প্লাস 90, তাহলে আমরা এখানে পাচ্ছি 360 ডিগ্রি মাইনাস 90, 90 হচ্ছে 180, 180 আর 130 হচ্ছে 310, তাহলে এই কোণটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এটিবি কোণের ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি। আর প্রশ্ন হচ্ছে ওরা আরও জানতে চেয়েছে যে কোণ ATO এর ভ্যালু কত, অর্থাৎ এই কোণটার ভ্যালু ওরা জানতে চেয়েছে, এইটুকু কোণটার ভ্যালু কত। আমরা শর্ট ফার্স্টে কি দেখতে পাচ্ছি, এই দুটো ত্রিভুজ পরস্পর সমরূপসম। কেন সর্বসম? বৃত্তের বহিস্থ কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটোর দৈর্ঘ্য সমান হয়, তাহলে এটা আর এটা সমান। এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু আর এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো ত্রিভুজ SSS শর্ত মতে সর্বসম, সেই ধরুন এই দুটো কোণের মান সমান হবে। আর দুটো কোণের মান সমান যাদের সমষ্টি 50 ডিগ্রি, তাহলে প্রত্যেকে হবে কত 25 করে। তো আমি এখানে শর্টে করে দিচ্ছি, কারণ পেজ চেঞ্জ করলে প্রবলেম হবে। তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ AOT ও ত্রিভুজ BOT এর AT ইকুয়ালস টু BT বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, তোমরা এখানে লিখতে পারো, কারণ তারপর হচ্ছে OT সাধারণ বাহু, তারপর AO ইকুয়ালস টু হচ্ছে BO। তাহলে আমি এখানে লিখতে পারছি ত্রিভুজ AOT সর্বসম ত্রিভুজ BOT, তাহলে ত্রিভুজ দুটো সর্বসমই আমি এখানে পেয়ে গেলাম। এবার এখান থেকে আমি লিখতে পারি কোণ ATO ইকুয়ালস টু কোণ BTO, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অতএব কোণ ATO ইকুয়ালস টু বা কোণ ATO প্লাস কোণ BTO ইকুয়ালস টু আমরা আগেই জানি 50 ডিগ্রি, কারণ কোণ ATO প্লাস কোণ BTO কি দাঁড়াচ্ছে, কোণ ATB যার ভ্যালু 50 ডিগ্রি। তাহলে এক একটা কোণ অর্থাৎ 2ATO যদি আমি এখানে বের করি, 2ATO আমার বেরোবে 50 ডিগ্রি, কারণ BTO আর ATO তো সমান। তাহলে এই BTOর জায়গায় যদি আমি আবার ATO ভাবি, তাহলে দুটো ATO অর্থাৎ 2ATO হচ্ছে 50 ডিগ্রি, তাহলে আমি খুব ইজিলি পেয়ে যাচ্ছি কোণ ATO 50/2 অর্থাৎ 25 ডিগ্রি। আশা করি কারো বুঝতে অসুবিধা হলো না, একটু ঘিঞ্জি হলো। তো এই ছিল আমাদের এই কোয়েশ্চেনটার অ্যান্সার। তোমরা কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। নেক্সট হচ্ছে 8 নম্বর, বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে নির্ণয় করো। অর্থাৎ আসলের পরিমাণ জানতে চেয়েছে আমাদের এই ক্ষেত্রে। কোনো ব্যাপার হবে না আশা করি, চলো শুরু করা। কোয়েশ্চেন নাম্বার 8। তো আমরা আসল বের করার ফর্মুলা সরল সুদের নিয়ম থেকে জানি যে আসল সমান সমান হয় সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই
সুদের হার ইন্টু সময়, যেটা বছরে হয়, তাহলে এমনটা হচ্ছে আসল নির্ণয় করা সরাসরি পদ্ধতি। এর প্রশ্ন হচ্ছে আমাদের এখানে বলে দিয়েছে সুদের পরিমাণটা হচ্ছে 1 টাকা। সুদের হার বলে দিয়েছে 5%। সময় বলে দিয়েছে মাসিক, অর্থাৎ 1 মাস, কিন্তু যেহেতু আমাদের সূত্রে বছর লাগবে তো আমরা মাসটাকে বছরে করে নেব। 1 মাস সমান সমান 1/12 বছর। আর জানতে চেয়েছে এখানে যে তবে আসলের পরিমাণটা কত। তবে আসলটা বের করা যাক, খুব সহজে আমরা এখান থেকে বের করতে পারবো। অতএব আসল, উপরের ফর্মুলা থেকে যদি আমরা দেখি সুদ ইন্টু 100, তো সুদটা এক্ষেত্রে হচ্ছে কি 1 টাকা, তাহলে 1 ইন্টু 100 ডিভাইডেড বাই সুদের হার। সুদের হার হচ্ছে 5%, তো 5 ইন্টু বছর হচ্ছে এখানে 1/12, তো 1/12 এত টাকা। এই 1/12টাকে একটু গুছিয়ে উপরে নিয়ে নিলে কি হচ্ছে 1 ইন্টু 100, 12টা উপরে চলে আসছে আর নিচে থাকছে 5 ইন্টু 1, তো 5 দিয়ে 100কে ক্যান্সেল করলে হচ্ছে 20, তো আমাদের অ্যান্সার বেরোচ্ছে 240 টাকা। তাহলে আসলে পরিমাণটা আমরা এখানে পেয়ে গেলাম 240 টাকা। এই ছিল 8 নাম্বার কোয়েশ্চেনের সলিউশন, তোমরা দেখতে পেলে। 9 নাম্বার বলেছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু বিএসি 40 ডিগ্রি হলে বিও ডি এর মান নির্ণয় করো। তাহলে ফার্স্ট আমরা ছবিটা এঁকে নিই। 9 নাম্বার বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, তো বৃত্তটা ফার্স্ট এঁকে নিই তাহলে সুবিধা হবে। এই হচ্ছে বৃত্ত, এই ধরে নিচ্ছে আমার ত্রিভুজ এবিসি, তার পরিকেন্দ্র হচ্ছে ও, আর এই হচ্ছে আমার এবিসি ত্রিভুজ। এর প্রশ্নে বলা হয়েছে যে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে এটা হচ্ছে ডি, বিসি এর মধ্যবিন্দু। আর বলা হয়েছে যে বিএসি 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 40 ডিগ্রি। আর আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে বিওডি কোণের ভ্যালু কত, অর্থাৎ এই কোণটার মান জানতে চেয়েছে প্রশ্নে। তো কিভাবে আমরা বের করব, শর্ট ফার্স্টে যেহেতু বৃত্তের পরিধিস্থ কোণ আমরা এখানে পাচ্ছি বিএসি 40 ডিগ্রি, যদি আমরা এই বিসি বৃত্তচাপটা খেয়াল করি, এই বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ যেমন এটা, তেমন কেন্দ্রস্থ কোণ হচ্ছে আমার এটা, অর্থাৎ এইটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা 40 হলে এটা হচ্ছে তার দ্বিগুণ, কারণ আমরা জানি একই বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ অবশ্যই সম্মুখে, সম্মুখে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এই কোণটা হচ্ছে 40 দ্বিগুণ 80 ডিগ্রি। এবার আমি যদি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে সেই হিসেবে এই দুটো কোণ সমান হবে এবং এরা প্রত্যেকে 40 ডিগ্রি হবে, আমি তাই করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। ফার্স্টে লিখব কোণ বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ বিএসি, কারণ একই বিসি বৃত্তচাপের ওপর সম্মুখে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এমনটা, তাহলে বিওসির ভ্যালু আমি লিখতে পারি কোণ বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু 40 ডিগ্রি, অর্থাৎ 80 ডিগ্রি। এবার আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করব বিওডি আর সিওডি। এখন ত্রিভুজ বিওডি ও ত্রিভুজ সিওডি এর এখানে দুটো ভাবে করতে পারি, বিডি ইকুয়ালস টু সিডি, কারণ ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, ওডি সাধারণ বাহু, আর বিও ইকুয়ালস টু ওসি, এইভাবে। বা যেহেতু বৃত্তের কেন্দ্রগামী লম্ব কোনো জায়গায় সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এইটা 90 ডিগ্রি, সেই হিসেবেও করা যেতে পারে। তো আমি এখানে বাহু ধরেই করছি। এর বিডি ইকুয়ালস টু সিডি, এটা স্বীকার্য, প্রশ্নেই বলে দেওয়া হয়েছে। ওডি হচ্ছে সাধারণ বাহু, এটা লিখে দেবে স্বীকার্য, কারণ বা প্রদত্ত লিখতে পারো। আর হচ্ছে বিও ইকুয়ালস টু সিও, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ।
তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি। দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, তাহলে এদের অনুরূপ কোণ সমান। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব বিও ডি ইকুয়ালস টু কোণ সিওডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এবং বিওডি ইকুয়ালস টু সিওডি, এরা প্রত্যেকে কত জানতে চাইলে এদের সমষ্টিটা আমরা জানি 80 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি অতএব বিওডি প্লাস সিওডি ইকুয়ালস টু 80 ডিগ্রি, বা 2BOD ইকুয়ালস টু 80 ডিগ্রি। তাহলে BOD ইকুয়ালস টু কত বেরোবে? BOD বেরোবে 80 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 40 ডিগ্রি। তাহলে এই ছিল আমাদের এই কোয়েশ্চেনের সলিউশন। এই হচ্ছে ফার্স্টের ডিসকাশন। তারপর দেখতে পাচ্ছ এই, কেউ স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। 10 নম্বর বলেছে যদি একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গমিটার হয় তবে তার আয়তন কত? তাহলে ফার্স্টে আমরা ধরে নেব ঘনকটি ধার বা বাহুর দৈর্ঘ্যগুলো এ একক, দিয়ে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো, দিয়ে দুটোকে তুলনা করব। তাহলে শর্ট ফার্স্টে ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক। এ একক। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল (6a² বর্গ একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 6a² বর্গ একক আমাদের হিসেবে, আর প্রশ্নে এটার পরিমাণ বলে দিয়েছে 150। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রশ্ন অনুসারে (6a² equals to 150). তাহলে a² equals to 150 ডিভাইডেড বাই 6, ক্যান্সেল করলে হয় 25। তাহলে a এর ভ্যালু বেরোচ্ছে 5, কারণ বাহুর দৈর্ঘ্য তো আর মাইনাসে বেরোতে পারে না, না ছাড়া +-5 বলা যেত। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য a equals to 5 একক। এখানে ইউনিটটা মিটার নেওয়া যেতে পারে, কারণ ওরা 150 মিটার বলেছে, তো এখানে বর্গ মিটার নিয়ে নিচ্ছি। তাহলে এ পেয়ে গেলাম আমি 5 মিটার। তাহলে খুব সহজে এবার আমরা পেয়ে যাবো অতএব ঘনকটির আয়তন 5 এর কিউব ঘনমিটার। ঘনকটির আয়তন 5 এর কিউব ঘনমিটার। আর 5 এর কিউব কত হয়? 5 এর কিউব হয় 125। তাহলে 125 ঘনমিটার। তো এই ছিল আমাদের 10 নম্বর কোয়েশ্চেন। 11 নম্বর বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং আয়তন v ঘন একক হলে CR/v এর মান কত? তো লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলও আমাদের জানা আছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যও জানা আছে, আয়তনও জানা আছে, আর ফর্মুলাও আমাদের জানা আছে। তাহলে শর্ট ফার্স্ট আমরা কি করব, লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল আমাদের এখানে বলে দিয়েছে c। তাহলে c ইকুয়ালস টু আমরা কি জানি? c ইকুয়ালস টু আমরা জানি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির পরিধি ইন্টু উচ্চতা, অর্থাৎ 2π। এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে r, আর উচ্চতা হচ্ছে h। আমরা এখানে ধরে নেব শর্ট ফার্স্টে, ধরি চোঙটির উচ্চতা h। মানে h তো ওদের দেওয়ার টার্ম নেই, তো চোঙটির উচ্চতা h একক। তাহলে c ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 2πrh। v অর্থাৎ আয়তন আমরা পেয়ে যাচ্ছি সেই হিসেবে πr²h। r তো ব্যাসার্ধ আছে, আর h আমাদের ধরে নেওয়ার টার্ম, আর r তো r আছেই। তবে এখান থেকে খুব সহজে আমরা যদি CR/v এর ভ্যালুটা বের করার চেষ্টা করি, c হচ্ছে 2πrh যেটা আমরা বের করেছি, আর r হচ্ছে r, v হচ্ছে πr²h। তাহলে এখানে h ক্যান্সেল হলো, পাই ক্যান্সেল হলো, উপরে দুটো r এর গুণফল থাকার জন্য আমরা লিখতে পারি 2r², আর নিচে r²। তো r² ক্যান্সেল হলো, পড়ে থাকলো 2। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে 2। 12 নম্বর একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r একক হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3πr², কারণ বক্রতলের ক্ষেত্রফল 2πr², আর
যেটা সমতল থাকে অর্থাৎ নিচের তলটা, তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে খুব সহজে আমরা পাবো অর্ধ গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার, তাই না? যেখানে আর হয় ব্যাসার্ধ, তাহলে এখানে 3 পাই, আমাদের ব্যাসার্ধ যেহেতু হচ্ছে 3r, তো সুতরাং 3r তার স্কোয়ার, এত বর্গ একক। তাহলে নির্ণয় করা যাক কত হচ্ছে। বেরোচ্ছে 3 ইন্টু পাই অর্থাৎ 22/7 ইন্টু 3r স্কোয়ার অর্থাৎ 9, 3r তার হোল স্কোয়ার অর্থাৎ 9r স্কোয়ার। তো এখানে কাটাকাটি তো কিছু যাচ্ছে না, তো উপরের টার্মগুলো মাল্টিপ্লাই করা যাক। 9 ইন্টু 3 27, 27 2 54, আবার 54, তো 594 হচ্ছে। 594 ডিভাইডেড বাই 7 আর স্কোয়ার। তো তোমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশেও পরিণত করতে পারো। কত হচ্ছে দেখা যাক। 7 8 56, 7 4 28, 6/7 আর স্কোয়ার, এমনটা। তাহলে এই হলো আমাদের 12 নম্বর কোয়েশ্চেনের